দেখো শাহরিয়ার, আমাকে ডাকিও না বলে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। আজকে 12টায় আমাদের এলাকায় আসো, কথা আছে গুরুত্বপূর্ণ। পারবো না, তোমাদের বাসা অনেক দূর। তুমি আসো আমাদের এখানে। তুমি বাইকে আসো, সমস্যা কি? আমি মেয়ে হয়ে কি করে যাব? বাইক কি পানি দিয়ে চলে নাকি? প্রতি লিটারের দাম যেন কত। কুত্তা, তোর আসতে হবে না। আমি বাবা মাকে বলে দিচ্ছি আমি শাহরিয়ারকে বিয়ে করছি না। বাই। আচ্ছা, বলে দাও, সমস্যা নেই। আমি তোমার ছোট বোনকে বিয়ে করি, তাহলে ভালোই হবে। শালা লুচ্চা, তুই শুধু ওয়েট কর, বিয়ের পর বোঝাবো তোকে। আমি যথেষ্ট বুঝি, কিছু বোঝাতে হবে না। তার চেয়ে ভালো আমি তোমার ছোট বোনকে বোঝাই, বেচারি ভালো বুঝবে। এবার কিন্তু কান্না করে দিব বলে দিলাম। হেই, সরি সরি, কান্না করো না, পাগলি, মজা করছি তো। আমাকে ডাকালে ভালো লাগে তাই না? যা, তুই থাক তোর মতো, আজকে সারা দিন কথা বলবো না। এই বলে ফোন কেটে দিল। এবার পরিচয়টা দিই, আমি শাহরিয়ার রহমান, এবার অনার্স 2য় বর্ষে। যার সাথে এতক্ষণ কথা বললাম উনি আমার হবু বউ, আর 1 মাস পর তার সাথে বিয়ে। গল্পে ফেরা যাক। আমি ক্লাসে চলে আসলাম, তারপর ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে বের হয়ে সোজা জিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে নিজের বাইক থাকলে যা হয় আর কি, নিজের মতো বাইক চালিয়ে যাচ্ছি, তখন আমার ফোনে কল আসলো। আমি বাইক ব্রেক করে ফোন বের করে দেখি জিয়ার কল। আমি কল রিসিভ করলাম, আর তখন ওপাশ থেকে বলে উঠল, কুত্তা, তোর আসতে আর কতক্ষণ লাগবে? আমি আগের জায়গায় দাঁড়িয়ে আছি। তুমি কি করে জানলে আমি তোমাদের এখানে আসছি? চুপ, আগে বল কতক্ষণ লাগবে। তুই শুধু আয়, তোর খবর আছে। তাহলে যাবো না, বাসায় চলে যাচ্ছি, একেবারে বিয়ে করতে আসবো। তুই কি আমাকে পার্কের মধ্যে কান্না করাবি? এই না না, আমি আসছি, মাত্র 30 মিনিট লাগবে, ওয়েট করো। আমি কল কেটে দিলাম, আর সেখানে পৌঁছতে প্রায় 35 মিনিট লাগলো। আমি দেখি একপাশে বসে আছে। আমি কাছে গিয়ে বাইক ব্রেক করলাম। আমি বাইক থেকে নামলাম আর জিয়াকে বললাম, এই যে বাবুরাম্মু, আপনি কি জগতে আছেন নাকি নাই? এতক্ষণ লাগে আসতে? কতক্ষণ ধরে ওয়েট করছি। একদম বকা দিবা না, রাস্তা কতটুকু জানো? কিছু 45 কিলোমিটার। হয়েছে, বসেন এখানে। আমি বসলাম, আর জিয়া টিফিন বক্স বের করলো। আমি দেখি গরুর কলিজা ভুনা আর বিরিয়ানি। আমি তাকে বললাম, কীরকম হারামি, এগুলোর জন্য আমাকে এত দূর আসতে হলো? বেশি কথা বললে এমন জায়গায় মারবো আর কোনোদিন বাবা হতে পারবে না। চুপচাপ হা করো। আমি তোমারে বিয়া করবো না, জীবনের রেস্ট নেওয়া লাভ নাই, যাই আছে কপালে। উফ, জ্বালিও না তো, বাসায় যেতে হবে, মা বকা দিবে। আমি কাছে গেলাম আর কপালে গিয়ে একটা আলতো চুমু দিলাম। তখন সে বলল, আচ্ছা, এটা কোনো বিয়ের তারিখ হলো? বিয়ের একদিন পর থেকে রোজা শুরু। আমি কি করব, মামা বিয়ে ঠিক করলো। তবে তোমার মামা না থাকলে আমাদের 2 বছরের সম্পর্ক শেষ হয়ে যেত। সত্যিই ওনাকে ধন্যবাদ দিতেই হয়। মামা না থাকলে হয়তো পালিয়ে যেতাম, তবুও কে তোমাকে ছাড়তাম? তাড়াতাড়ি খাও তো, বাসায় যেতে হবে। আমি জিয়াকে খাইয়ে দিলাম। খাবার শেষ করে উঠতে যাব, তখন জিয়া আমার হাতে 500 টাকা দিল আর বলল, বাইকে তেল নিও আর হাত খরচের জন্য রেখে দাও। লাগবে না পাগলি, আমি তো পার্ট টাইম জব করছি। জিয়া কানের কাছে এসে বলল, নিজের জামাইকে দিচ্ছে, এতে তোমার কোনো কথা থাকতে পারে না। আচ্ছা চলো, তোমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যাই। ঠিক আছে, চলো তাহলে। তারপর বাইক চালাতে লাগলাম আর জিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বিদায় দিয়ে চলে আসতে লাগলাম। তখন পেছন ফিরে দেখি জিয়া কান্না করছে। আমারও খারাপ লাগছে, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি। তখন পেছন থেকে বলে উঠল, সাবধানে যেও, পৌঁছে ফোন দিও, বাইক আস্তে চালিও, আর চোখের জল আড়াল করা যায় না প্রিয় মানুষের থেকে। আমি এই কথা শুনে মুচকি হাসলাম আর চলে আসলাম বাসায়। আস্তে আস্তে বিকেল হয়ে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর তখন মা বকা দিতে লাগলো। কেন দেরি করলাম? আমি চুপচাপ বকা শুনছি, আর জিয়াকে মেসেজ করে বলে দিলাম আমি বাসায় পৌঁছে গেছি, আর জিয়ার সাথে কথা বলতে লাগলাম। এভাবে বেশ কিছু সময় পার হলো। দিনগুলো ভালো করে কেটে গেল। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু শালার বন্ধুরা ভিতরে যেতে দিচ্ছে না। তারপর তাদের অনেক কষ্টে বিদায় করলাম। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, আর তখন জিয়া এসে সালাম করলো। আমি বললাম, নামাজ পড়ে আসি চলো। এই, আজকে তো তারাবি নামাজ শুরু হয়েছে, নামাজ পড়ছিলা আগে বলো।
কী করে পড়বো মনেই ছিল না, আর বিজি ছিলাম জানোই তো। নামাজের জন্য কোনো মাপ নাই। আজকে থেকে আমার কথা না শুনলে খবর আছে। আচ্ছা চলো, এবার আমাদের নফল নামাজটা পড়ে নি, রাত তো কম হলো না। বাসর করব কোন সময়? এই বলে উজু করতে গেলাম। উজু করে এসে দুজনে নামাজ আদায় করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করলাম, আর মেসেজে লেখা ছিল, ভাই আজকে আপনার বাসর রাত, কিন্তু কার সাথে বাসর করছেন জানেন? 1 বছরের রিলেশন ছিল আমাকে ছেড়ে, এখন আপনাকে বিয়ে করছে। বিশ্বাস না হলে এই জায়গায় চলে আসুন, আমি দাঁড়িয়ে আছি। আমি মেসেজটা পড়ে সোজা বের হলাম, বাইকের চাবিটা নিই। বাইকটা বের করলাম, আর পেছন থেকে জিয়া ডেকে যাচ্ছিল। আমি শুনলাম না। আমি চলে আসলাম, সেখানে সে দেখি ছেলেটা বসে আছে। আমি বাইক ব্রেক করে কাছে গেলাম, আর তখন ছেলেটা বলল, হাই, আমি মুন্না। আপনি তাহলে শাহরিয়ার রহমান? বলেন কি দরকার? ভাই, আমি জানি আপনার আমাকে মারতে ইচ্ছা করছে। ভাই, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি জিয়ার সাথে আমার কি ছিল। আমি আজও ওকে ভালোবাসি। তারপর মুন্না ছেলেটা আমাকে তার ফোন বের করে দেখালো। আমি দেখালাম এটা জিয়ার ইন্টার প্রথম বর্ষের। তখন হয়তো আমার সাথে পরিচয় ছিল না। দেখলাম একসাথে কাপল পিক অনেকগুলো, তার উপর আবার অনেক মেসেজে কথা বলা। এসব দেখে কি বলবো বুঝতে পারছি না। তবুও আমি বললাম, ভাই তুমি আমার বয়সে ছোট হবা, তাই তুমি করে বলি। শোনো, তুমি যদি তাকে সত্যিই ভালোবাসো, আমি জিয়াকে তোমার হাতে তুলে দিব। নিজের বন্ধুদের পালিয়ে যেতে সাহায্য করি, আর জিয়া তো আমার প্রিয় মানুষ, সমস্যা নেই। এই বলে চলে আসলাম। রাস্তায় একা একা বাইক চালাচ্ছি, কোন দিকে যাচ্ছি নিজেও জানি না। একসময় খেয়াল করলাম আমি জঙ্গলের রাস্তায় চলে আসছি। আমি বাইক থামালাম, আর ফোন বের করে দেখি আমার ফোনটা বাজছে। জিয়া কল দিয়েছে। আমি কলটা কেটে দিলাম, আর ফোনটা বন্ধ করে রাখলাম। কি দরকার ছিল এসব মিথ্যে ভালোবাসার? আমাকে বললে কি হতো? আসলে দোষটা আমার ছিল, এতটা ভালোবাসা উচিত হয় না। নিজেকে কন্ট্রোল করতে পারছি না। অনেকক্ষণ বাইকের উপর বসে কান্না করলাম। ছেলেরাও কান্না করে, তবে নীরবে। ছেলেদের কান্না দেখা যায় না। এভাবে কখন যে ফজরের আজান দিয়ে দিল বুঝতেই পারলাম না। তারপর বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে বাইক রেখে কলিং বেল দিলাম, আর তখনই মনে হলো কেউ দৌড়ে এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই জড়িয়ে ধরলো শক্ত করে। আমি জোর করে ছাড়িয়ে দিলাম, আর রুমে চলে আসলাম। আর এটা মায়ের চোখ এড়ায়নি। মা হয়তো বুঝতে পারছে আমাদের মধ্যে কিছু হয়েছে। আমি রুমে এসে ফ্রেশ হলাম, আর রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে যেতে লাগলাম। রুম থেকে বের হতে যাব, তখনই জিয়া আসলো আর আমাকে বলল, কি ব্যাপার? আমাকে এভাবে কষ্ট দেওয়ার দিচ্ছ কেন? প্লিজ, কি হচ্ছে বলো। আমি কি করছি? আমি কোনো কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে আসলাম। এসে বাইকে করে অফিসে যেতে লাগলাম। খুব খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতেও মন চাচ্ছে না। অফিসে এসে কাজ করতে লাগলাম। দুপুরবেলা স্যার বলল ওনার সাথে খাবার খেতে, তাই না করলাম না। স্যারের সাথে কিছুটা খাবার খেয়ে আবার কাজ করতে লাগলাম। এভাবে কখন যে অফিসের টাইম শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। আমি অফিস থেকে বের হলাম, কোথায় যাব ভাবছি। তখনই দেখি আমার বন্ধু ইনুল যাচ্ছে। তারপর তার সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত 11টা বেজে গেল। আমি বাসায় গেলাম, গিয়ে কলিং বেল দিলাম, আর জিয়া এসে দরজা খুলে দিল, আর আমাকে ধরে রুমে নিয়ে গেল, আর বলতে লাগলো, প্লিজ তোমার পায়ে ধরি, বলো কি হয়েছে। আমি আর নিতে পারছি না, প্লিজ। দেখো আমার কিছুই নাই, দেখতেও ভালো না, তাই মুন্নার কাছে চলে যাও, ভালো হবে। আমি সব ঠিক করে দেব। জিয়া এই কথা শুনতেই মুখটা মলিন হয়ে গেল। কি বলবে তাও বুঝতে পারছে না। অস্বীকার যাওয়ার কোনো পথ নাই, কারণ সত্যিই তো সে মুনাকে ভালোবাসতো। আমি বলে উঠলাম, আমার ফোনে মুন্নার নাম্বার আছে, কথা বলো, তার সাথে ভালো লাগবে, সমস্যা নাই, মিনিট লোড করা আছে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। একদিকে শরীর ক্লান্ত, তার উপর আবার পেটে খিদে, সব মিলিয়ে করুণ অবস্থা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই ছিল না। যখন ঘুমটা ভাঙলো তখন অনুভব করলাম কেউ আমার পা জড়িয়ে কান্না করছে। আমি বুঝতে পারলাম এটা জিয়া। জিয়া কান্না করতে করতে বলছে, আমি খুব ভালোবাসি তোমায়, এভাবে কষ্ট দিও না। আমার জীবন তুমি, আমার মরণ তুমি। আমি শুধু তোমাকেই চাই। আমাকে না চেয়ে আল্লাহর কাছে মুন্নাকে চাও, দেখো আল্লাহ ঠিকই দিবে। দেখো, তুমি আসার আগে আমি ওর সাথে রিলেশন করছি, পরে সে চলে গিয়েছিল, তারপর তুমি আসলে, এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি। কতটা আপন ছিলে জানো না? সেই তুমি না, ভালো লাগছে না, আমাকে ঘুমাতে দাও। আমি জানি তুমি নিজেও আমার চেয়েও বেশি কষ্ট পাচ্ছ, তবুও কেন এমন করছো?
চলো নতুন করে শুরু করি। আমি অন্যের সম্পদের উপর অধিকার দেখাই না, আর ডিভোর্স হয়ে যাবে চিন্তা করো না। কালকে চলে যেও, মুন্না তোমাকে খুব ভালোবাসে। নিজের বউকে অন্যের সাথে যেতে বলছো, লজ্জা লাগছে না? তুমি কি মানুষ না অন্য কিছু? দেখো, সেরি টাইম হয়ে গেছে, আর এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। পারলে যেও, বাধা দিব না। একদিন খুঁজবে, পাগলের মতো খুঁজবে। আমি কোথায় যাব? তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। আমি সত্যিই তোমাকে চাই, তুমিই আমার সব কিছু। আমাকে মাফ করে দাও প্লিজ। আরে মাফ করার কি আছে? ওই মুন্না তোমাকে আমার আগে থেকেই ভালোবাসে, আমি তো মুন্নার পরে আসছি। তাই তোমার উচিত মুন্নার কাছে যাওয়া, এটাই ভালো হবে। তুমি যদি আমাকে স্ত্রীর অধিকার না দাও, তাহলে এই মুখ আমি কখনো দেখাবো না বলে দিলাম। আমি যা বলি তাই করি। আমি উঠে এসে থাপ্পড় দিলাম আর রাগে বলতে লাগলাম, আমি বলছি না চলে যেতে, তুই চলে যাবি। আমার কাছে থাকতে হবে না। তুই আমাকে রিলেশনশিপ থাকা অবস্থায় কেন বলিস নাই? লুকিয়েছিলি কেন? আসলে আমি চাইছিলাম না যে অতীতের কথা তুমি জানো। তুমি আমাকে যা ইচ্ছে তাই করো, তবুও ভালোবাসাটা কেড়ে নিও না প্লিজ। আমি উঠে গিয়ে পানি খেয়ে চলে আসলাম, তারপর শুয়ে পড়লাম। তখন জিয়া আবার বলতে লাগলো, শুধু পানি খেয়ে কি রোজা হয় নাকি? চলো সবার সাথে খাবার খাবা। মা আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। এই কথা বলতেই জিয়ার ফোনে কল আসলো, আর স্ক্রিনে লক্ষ্য করে দেখি অচেনা নাম্বার। তবে নাম্বারটা দেখে চিনে ফেললাম, এটা মুন্নার নাম্বার। আমি জিয়ার চোখের দিকে তাকিয়ে আছি। জিয়া কল ধরলো, আর তখন মুন্না বলে উঠলো, জি আমাকে মাফ করে দাও। আমি ছেড়ে দিয়ে তোমাকে ভুল করেছি। চলো না আবার নতুন করে জীবন শুরু করি। শাহরিয়ারকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, খুব ভালোবাসি তোমায়। আমি জিয়ার কাছাকাছি থাকায় ফোনের ওপাশ থেকে মুন্নার সব কথা শুনতে পেয়েছি। তখন জিয়া বলে উঠলো, দেখ মুন্না, আমার বিয়ে হয়েছে। তাছাড়া আমি শাহরিয়ারকে ভালোবাসি। তুই কেন আমাকে বিরক্ত করছিস? আমি তোর কি ক্ষতি করছি বলতে পারবি? আমি এসব শুনতে পাচ্ছিলাম না, পাগলের মতো লাগছিল। নিজেকে বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তায় একা একা হাঁটছি, ভালোই লাগছে না। চারদিকে চুপচাপ, কোনো শব্দ নেই। হঠাৎ দেখে একটা বাইক আমার সামনে থামলো, আর দেখি এটা মুন্না। আমি মুন্নাকে দেখে অন্য পাশে চলে যেতে লাগলাম। তখন মুন্না বলে উঠলো, ভাই জিয়া শুধু আপনাকে ভালোবাসে। আমি ভুল ছিলাম, আসলে জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। ভাই প্লিজ সব কিছু ঠিক করে নিয়েন। এই শোন, তুই চাইলে এখনই জিয়াকে নিয়ে যা, আমার কোনো সমস্যা নেই। শাহরিয়ার রহমান কখনো কাউকে কষ্ট দেয় না। ভাই আমাকে মাফ করে দিয়েন। আমি আজকে চলে যাচ্ছি সৌদি আরব, জানি না কবে ফিরবো। মেয়েটা এখন আপনাকেই ভালোবাসে। সরি ভাই, মন থেকে মাফ করে দিয়েন। তারপর মুন্না চলে গেল। আমি একটা জায়গায় বসলাম, আর তখনই দেখি মায়ের ফোন। আমি ফোন রিসিভ করলাম, আর মা বলল তাড়াতাড়ি হাসপাতালে যেতে। জিয়া নাকি পেটে ছুরি ঢুকিয়েছে। আমি তাড়াতাড়ি করে হাসপাতালে যেতে লাগলাম। হাসপাতালে গিয়ে দেখি জিয়াকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আর বাবা মা সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। জিয়া কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ভীষণ ভালোবাসি যে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর ডাক্তার বের হয়ে আসলো। আমি দৌড়ে কাছে গেলাম, আর ডাক্তার বলল রোগী এখন বিপদমুক্ত, একটু পর কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবো। তারপর ডাক্তার চলে গেল, আর একটু পর জিয়াকে কেবিনে দেওয়া হলো। আমি গেলাম না, মা বাবা ভিতরে গেল। আমি বাহিরে বসে আছি। প্রায় 30 মিনিট পর মা বের হয়ে আসলো, আর আমাকে এভাবে বসে থাকতে দেখে ভিতরে গিয়ে দেখা করতে বলল। আমি ভিতরে চলে আসলাম। আমাকে আসতে দেখে জিয়া অন্য পাশে ফিরে গেল। আমি পাশে থাকা চেয়ারে গিয়ে বসলাম, আর আমি বলে উঠলাম, নিজ থেকে চলে যেতে চাচ্ছ, একটাবার অভিমানটা ভাঙানোর প্রয়োজন মনে করলে না? হয়তো আর একটু করলে আগের মতো হয়ে যেতে পারতাম। আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দাও। অনেক তো কষ্ট দিয়েছো, আর কত কষ্ট দিবা? এবার কাছে টেনে নাও, বড্ড বেশি ভালোবাসি। এই বলেই জিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম, আর বলতে লাগলাম, প্রিয় মানুষকে অন্য কারোর সাথে যাই হোক সহ্য করা যায় না, কারণ একটাই, যদি সে আমাকে ভুলে যায়। আমি নিচের ভুল বুঝতে পারছি, এবার আর কষ্ট দিও না, তাহলে কিন্তু একেবারে মরে যাব বলে দিলাম। আচ্ছা, আগে সুস্থ হও, তারপর বাসায় গিয়ে অনেক আদর দিব, যাতে করে 1 বছরের মধ্যে মা হতে পারো। এই কথা শুনে জিয়া বেশ লজ্জা পেল। কিছুদিন পর জিয়াকে বাসায় নিয়ে গেলাম। একদিন রাতে, এই ওঠো না, শেহরির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো না। আরে কি শুরু করলা? আমাকে ঘুমাতে দিবা কিনা? এত জ্বালাও কেন? কি বললে তুমি? আমি চালাই তোমাকে? তোমার সাহস তো কম না, দাঁড়াও দেখাচ্ছি আমি। এই বলে জিয়া আমার বুকে আসলো, আর বলতে লাগলো, কে মহারাজ? হবে নাকি 1 রাউন্ড? 2 দিন ধরে আদর পাই না।
হ্যাঁ একদম না, সেটির সময় হয়ে যাচ্ছে, পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না। আরে আগে আদর তো করো, পরেরটা পরে দেখা যাবে। এমনিই কতদিন আদর পাই না। এই বলে জিয়া আদর করতে লাগলো, আমিও রেসপন্স দিতে লাগলাম। এভাবে দুজন মিলে হারিয়ে গেলাম এক নতুন দুনিয়ায়। অনেকক্ষণ পর, এই ছাড়ো না, আর মাত্র 30 মিনিট আছে। গোসল করতে হবে, খাবার খেতে হবে তো। কেন আমি তো প্রথমে আদর করতে না করছিলাম, কেন উঠতে চাও কেন? এটা হচ্ছে না, আমি আদর করব এটাই শেষ কথা। তখনই জিয়া আমাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি বলে উঠলাম, এই দিন দিন নয়, আরও দিন আছে। নিজের আদর পাওয়া শেষ তাই চলে গেলে, তাই না? ওকে, আমারও সময় আসবে, তখন মজা বুঝাবো। জিয়া ওয়াশরুম থেকে বলতে শুরু করলো, ঈদের আগের দিন বাপের বাড়ি, আর আসতে দেরি হবে আমাকে। এত হাসলে দাঁত একটাও থাকবে না। আর যাও না, না করছি নাকি? আমি শ্বশুর বাড়ি গিয়ে আদর করে আসবো, সমস্যা নেই। ইস, বললেই হলো নাকি? আমার যখন মন চাইবে তখনই শুধু পাবে, তার আগে না, বুঝতে পারছো? আমি কি এখন ওয়াশরুমে আসবো নাকি? আসলে কিন্তু খবর আছে, মুখে ফটর ফটর বন্ধ করবা কিনা? এই না না, এসো না। আচ্ছা, কথা দিলাম, কালকে আদর দিব। এবার হলো তো? এখন কাপড়গুলো দাও, আমি আনতে ভুলে গেছি। পারবো না, আমার আদর করা হয়নি। আগে আদর দিয়ে যাও, তারপর বাকি সব দিব। আরে শুনতে পাচ্ছ? আর মাত্র 25 মিনিট আছে, প্লিজ তাও না, না হলে না খেয়ে রোজা রাখতে হবে। তাহলে কথা দাও, আমাকে কালকে আদর দিবা? তাহলে দিব, না হলে নাই। আচ্ছা দিব, সত্যি সত্যি 3 সত্যি। এবার নিয়ে আসো যান, আমার লক্ষ্মী সোনা। আমি ওটা কাপড়গুলো দিলাম, আর একটু পর জিয়া বের হয়ে আসলো আর খাবার টেবিলে চলে গেল। আমিও গোসল করে খাবার টেবিলে চলে আসলাম। তারপর সবার সাথে খাবার খেয়ে রুমে এসে নামাজ পড়ে শুয়ে পড়লাম। জিয়া নামাজ পড়ে শেষ করে আমার কাছে আসলো আর এসে জড়িয়ে ধরে বলল, রমজান মাস শেষ হলে প্রতিদিন আদর দিব। আজকে কত তাড়াতাড়ি খাবার খেতে হয়েছে দেখছো? তুমি আর মা মনে হয় বুঝে ফেলছো। আমাকে দেখে মুচকি হাসছে। বোঝারই কথা, কারণ সেটির সময় কোন পাগল এমনই গোসল করবে না? আর মায়ের কাছে লজ্জা কিসের? তোমার যে লজ্জা শরম নাই, এটা আমি খুব ভালো করেই জানি। আমার তখন খুব লজ্জা লাগছিল। এবার শক্ত করে জড়িয়ে ধরো, খুব ঘুম পাচ্ছে, ঘুমোবো। এভাবে না হয় চলতে থাকুক শাহরিয়ার আর জিয়ার পবিত্র ভালোবাসা।